নবম শ্রেণীর ছাত্ররা, আমরা আজকে আলোচনা করছি তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত। উপ একক জুলাই বিপ্লব 1830 খ্রিস্টাব্দ। এর আগে আমরা মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আমরা দেখেছি কিভাবে মেটার্নিক তার কূটনীতির দ্বারা সমগ্র ইউরোপে তার প্রাধান্য প্রতিষ্ঠা করছেন, যে কারণে মেটার্নিককে বলা হচ্ছে কূটনীতির জাদুকর। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ এই সময়কালে মেটার্নিক সমগ্র ইউরোপে তার প্রাধান্য প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় তার অঙ্গুলি হেলনেই ইউরোপের রাজনীতি আবর্তিত হতো, অর্থাৎ তার ইচ্ছেতেই ইউরোপের রাজনীতি পরিচালিত হতো। এরপর আমরা আসছি জুলাই বিপ্লব। সময়কাল কেমন না, নেপোলিয়নের পতন হয়েছে। ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে ইউরোপের বিভিন্ন জায়গায় প্রাক ফরাসি বিপ্লব পুনঃপ্রবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী ফ্রান্সে বুর্ববংশের শাসনের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এই সময় ফ্রান্সে সিংহাসনে আরোহণ করেছিলেন বুর্ববংশীয় শাসক অষ্টাদশ লুই। তিনি ষোড়শ লুইয়ের ভাই বা ভ্রাতা ছিলেন। এই সময়কালে অর্থাৎ তিনি যখন বসছেন সিংহাসনে, সময়কাল হচ্ছে 1814। এই সময়ের মধ্যে মানে বিপ্লবের পরবর্তী সময় থেকে 1814 ফরাসি বিপ্লবের পর থেকে এই সময়কালে ফ্রান্সে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল। ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ জনমানসের প্রসার লাভ করেছিল। তাদের মধ্যে জাতীয়তাবাদী জাগরণ ঘটেছিল, তাদের মধ্যে উদারতা, গণতন্ত্র, এই ধরনের ভাবধারাগুলো জনপ্রিয় হয়েছিল। এই সময় ফ্রান্সে পরস্পর বিরোধী, মানে ফলস্বরূপ বলা যেতে পারে যে পরস্পর বিরোধী কিছু মতাদর্শের উদ্ভব ঘটেছিল। মানে কতগুলো পরস্পর বিরোধী মতাদর্শের রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছিল। যেমন আমি বলতে পারি উদারতন্ত্রী দল, প্রজাতন্ত্রী দল, উগ্র রাজতন্ত্রী দল প্রভৃতি, বা বোনাপার্টিস্ট দলও সেই সময় ছিল। তাহলে যেটা বলছিলাম যে এই উগ্র রাজতন্ত্রী দল কারা? উগ্র রাজতন্ত্রী দল হচ্ছে যে সময় ফ্রান্সে বিপ্লব হয়েছিল সেই সময় যাজক, অভিজাত এরা ফ্রান্স ছেড়ে চলে গেছিল। মানে অভিজাতদের যে সামন্ত প্রভু, যে অভিজাত, তাদের যে জমি জমা সেগুলো বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছিল। তারা ফ্রান্স ছেড়ে চলে গেছে। যখন অষ্টাদশ লুই ফ্রান্সে সিংহাসনে বসছেন, তখন তারা আবার বুর্ববংশের শাসন আবার যখন পুনঃপ্রতিষ্ঠিত হলো, তারা তখন ফ্রান্সে আবার ফিরে এলেন এবং তারা চেষ্টা করলেন প্রাক ফরাসি বিপ্লব যুগের পুনঃপ্রবর্তন করতে, পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনতে। কেন? পুরাতন তন্ত্র ফিরে এলে তারা আগে যেমন যে সুযোগ সুবিধাগুলো ভোগ করত, বিশেষ সুবিধাভোগী শ্রেণী ছিল যাজক, অভিজাত, এরা আবার সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবে। এদেরকে বলা হচ্ছে উগ্র রাজতন্ত্রী দল। এরা রাজতন্ত্রের সমর্থক ছিল। পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনাই ছিল লক্ষ্য। তারা বিপ্লবী যুগের সংস্কারকে মেনে নিতে চায়নি। কিন্তু অষ্টাদশ লুই কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন যে পুরনো মানে প্রাক ফরাসি বিপ্লব যুগের পুনঃপ্রবর্তন করা সম্ভব নয়। পুরাতন তন্ত্রকে আর ফিরিয়ে আনা সমীচীন নয়। এই জন্য তিনি উদারতন্ত্র এবং রাজতান্ত্রিক ভাবধারা এই দুটোর মধ্যে একটা সমন্বয় করে একটা মধ্যপন্থা অবলম্বন করেছিলেন। এই যে ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এই ব্যবস্থায় 1814 সালে তিনি একটি শাসনতান্ত্রিক সনদ ঘোষণা করছেন। সেই ঘোষণায় তিনি বলছেন যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার তিনি মেনে নিচ্ছেন, এছাড়াও তিনি ব্যক্তিগত স্বাধীনতা মেনে নিচ্ছেন, দ্বিকক্ষযুক্ত আইনসভার অস্তিত্ব মেনে নিচ্ছেন, যে আইনসভা থাকলে রাজা কিন্তু স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। অর্থাৎ এই যে আইনসভা, এই আইনসভায় নির্বাচিত প্রতিনিধিরা রাজাকে স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করতে
দেয় না, কিন্তু তিনি দ্বিকক্ষযুক্ত আইনসভা অস্তিত্ব মেনে নিচ্ছেন। এছাড়াও বিপ্লবী যুগের যে ভূমি সংস্কার, অর্থাৎ অভিজাতদের জমি জমা বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বন্টন করা, এই যে ভূমি সংস্কার, এই ব্যবস্থাও তিনি কিন্তু মেনে নিলেন। ফলে তার সময় কিন্তু ফ্রান্সে শান্তি বজায় ছিল। আর এই যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র টিকে ছিল 1824 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ যতদিন অষ্টাদশ লুই জীবিত ছিলেন। 1824 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুই মারা যাওয়ার পর তার ভাই ডিউক অফ আর্টেস তিনি দশম চার্লস উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসছেন। এই সময় কিন্তু দশম চার্লস কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পক্ষপাতী ছিলেন না। তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তিনি স্বৈরাচারী রাজতন্ত্রের পক্ষপাতী ছিলেন। তিনি এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে ক্ষমতাহীন রাজা বলে মনে করতেন। মানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র থাকলে রাজার কোনো ক্ষমতা থাকে না, এটাই তার বিশ্বাস ছিল, এবং সেই জন্য তিনি ক্ষমতাহীন রাজা হতে চাননি। এই জন্য তিনি কতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, যেমন অভিজাতদের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার ফলে তাদের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণের তিনি ব্যবস্থা করেছিলেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মযাজকদের প্রাধান্য প্রতিষ্ঠা করেছিলেন। উচ্চ যে রাজপদগুলো, সেই রাজপদে জেসুইটদের নিয়োগের ব্যবস্থা করেছিলেন। তার শাসন ব্যবস্থা ছিল ধর্মযাজকদের জন্য, ধর্মযাজকদের মাধ্যমে, ধর্মযাজকদের জন্যই এটা প্রতিষ্ঠিত। তাহলে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় আবার অভিজাত এবং ধর্মযাজকদের প্রাধান্য প্রতিষ্ঠিত হলো। এই ব্যবস্থা এই ব্যবস্থার সমর্থক ছিল না কারা? যারা উদারপন্থী বা উদারতন্ত্রের সমর্থক, যারা প্রজাতন্ত্রের সমর্থক, যাদের আমরা বলতে পারি অনেক বুর্জোয়া শ্রেণী, যারা কিনা বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে এই সুবিধাভোগী শ্রেণী অবসান ঘটাতে চেয়েছিল, ফ্রান্সে অসাম্য দূর করতে চেয়েছিল। সুতরাং তারা ক্ষুব্ধ হলো। কিন্তু দশম চার্লস এরপর জুলাই বিপ্লব, কেন নামটা বলছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ জুলাই মাসে এই বিপ্লব হয়েছিল, 1830 খ্রিস্টাব্দে জুলাই মাসে বিপ্লব হয়েছিল, তাই এটাকে বলা হচ্ছে জুলাই বিপ্লব। তো এই জুলাই মাসে এই 1830 খ্রিস্টাব্দে দশম চার্লস পলিগনক নামে একজনকে তিনি তার প্রধানমন্ত্রী নিয়োগ করলেন। এই পলিগনক তিনি একটি অর্ডিন্যান্স জারি করলেন। সেই অর্ডিন্যান্সে কি বলা হলো? সংবাদপত্রের স্বাধীনতা বাতিল করা হলো। আচ্ছা, আগে একটু বলে নিই যে অর্ডিন্যান্স মানে কি। অর্ডিন্যান্স মানে হচ্ছে যে বিশেষ ক্ষমতা বলে যে একটা অবস্থা, যে একটা আদেশ জারি করা, বিশেষ ক্ষমতা বলে জারি করা একটা আদেশ বলা যেতে পারে অর্ডিন্যান্সকে। তাহলে এই যে অর্ডিন্যান্স জারি করা হলো, এর মাধ্যমে কি কি এই অর্ডিন্যান্সে করা হলো না, সংবাদপত্রের স্বাধীনতা বাতিল করা হলো, দ্বিকক্ষযুক্ত আইনসভা, যেটা কিনা প্রতিষ্ঠা করেছিলেন সনদের মাধ্যমে, শাসনতান্ত্রিক সনদের মাধ্যমে 1814 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুই, সেই আইনসভা কিন্তু ভেঙে দেওয়া হলো। আর কি করা হলো? ভোটাধিকার সংকুচিত করা হলো এবং অল্প সংখ্যক মানুষকে ভোটাধিকার দিয়ে ভোটের দিন বা নির্বাচনের দিন ঘোষণা করা হলো। এতে ক্ষুব্ধ হয়ে উঠল উদারপন্থী, প্রজাতন্ত্রী সকলেই। উদারপন্থী নেতা অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে ফ্রান্সে শুরু হলো বিক্ষোভ। এই বিক্ষোভে সাধারণ মানুষ তো বটেই, সেই ছাত্র সমাজ, শ্রমিক শ্রেণী সকলেই এখানে যোগদান করলো। এমনকি পুরাতন যে জাতীয় রক্ষী বাহিনী, তারাও এই বিক্ষোভে অংশগ্রহণ করলো, এই বিদ্রোহে অংশগ্রহণ করলো। এই বিদ্রোহ দমনের চেষ্টা করেছিলেন দশম চার্লস, কিন্তু শেষ পর্যন্ত উদারতন্ত্রীরা তারা 30শে জুলাই এই যে দশম চার্লস তাকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসালেন অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপকে। তাহলে কি ঘটনা ঘটলো যে, এবং এই যে অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ যে সিংহাসনে বসলেন, এর পশ্চাতেও কিন্তু সেই সময় ফ্রান্সের আইনসভার সমর্থন ছিল। তার কারণ
দশম চার্লস তো আইনসভাই ভেঙে দিয়েছিলেন বা ভেঙে দিতে চেয়েছিলেন। তো এমতাবস্থায় তাহলে এইখানে উল্লেখযোগ্য ঘটনাগুলো কি ঘটছে? এক হচ্ছে যে এক রাজা এক রাজবংশের মানে পরিবর্তে আর এক রাজা আর এক রাজবংশ প্রতিষ্ঠিত হচ্ছে। রাজতন্ত্রের কিন্তু অবসান ঘটছে না। এক রাজা এক রাজবংশের পরিবর্তে আর এক রাজা আর এক রাজবংশ সিংহাসনে বসছে, মানে আর এক বংশের শাসনের প্রতিষ্ঠা হচ্ছে। তাহলে এটা একটা উল্লেখযোগ্য দিক। দ্বিতীয়ত হচ্ছে যে এই বিপ্লব প্রমাণ করলো যে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতেই নিহিত, যেটা আমরা জানো রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে বলেছেন। আর কি 3 নম্বর হচ্ছে এই যে আমি রাষ্ট্র, এই কথা বলার দিন শেষ হয়েছে। এইগুলো প্রমাণিত হলো। এই বিপ্লব কিন্তু এই বিপ্লবকে বলা হচ্ছে গৌরবময় বিপ্লব। কারণ এই বিপ্লব হয়েছিল 3 দিন, মানে 26শে জুলাই পলিগনাক ঘোষণা করছেন অর্ডিন্যান্স, তারপরে 27শে জুলাই, 28শে জুলাই, 29শে জুলাই, এই 3 দিনের বিপ্লব। 30শে জুলাই রাজাকে সরিয়ে দেওয়া হলো, দশম চার্লসকে সরিয়ে দেওয়া হলো। তাহলে এই যে 3 দিনের বিপ্লব ঘটলো, এই 3 দিনের বিক্ষোভ, 3 দিনের বিপ্লব, এই বিপ্লব কিন্তু বিনা রক্তপাতে ঘটেছিল। তাই এটাকে বলা হচ্ছে গৌরবময় বিপ্লব। মাত্র 3 দিনে বিপ্লবের ফলে এই এক রাজতন্ত্রের পতন, মানে এক রাজতন্ত্রের পতন ঘটে আর এক রাজতন্ত্র সিংহাসনে প্রতিষ্ঠিত হচ্ছে। রাজতন্ত্রের পতন ঘটছে না, এক রাজার পরিবর্তে আর এক রাজা সিংহাসনে বসছেন। এতে হতাশ হলেন প্রজাতন্ত্রীরা। কেন না, প্রজাতন্ত্রীদের লক্ষ্য ছিল যে রাজতন্ত্রের অবসান, কিন্তু সেই ঘটনা ঘটল না। ঠিক আছে। আচ্ছা, এই যে বিপ্লব, এই বিপ্লব কিন্তু ফ্রান্সের প্যারিস শহর অর্থাৎ ফ্রান্সের রাজধানীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, যদিও গোটা ফ্রান্সের মানুষের সমর্থনই ছিল এই বিপ্লবের পিছনে। সবাই সমর্থন করেছিল, কিন্তু এই প্যারিসের বাইরে এই বিপ্লব ছড়িয়ে পড়েনি। কিন্তু এই বিপ্লবের যে প্রভাব, সেটা কিন্তু ইউরোপের অন্যত্র ছড়িয়ে পড়েছিল। সেটা আমি আসছি। যেমন পোল্যান্ডে পোলরা রাশিয়ার অধীনতা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছিল। ইটালিতে নেপলসে যে কার্বোনারি গুপ্ত সমিতি, তারা ইটালি থেকে বিদেশি শাসনের উচ্ছেদ ঘটিয়ে ঐক্যবদ্ধ ইটালি গড়ে তোলার চেষ্টা করেছিল। বেলজিয়ানরা তারা নেদারল্যান্ড বা হল্যান্ডের অধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করেছিল। জার্মানিতে জাতীয়তাবাদী জাগরণ ঘটেছিল। তাহলে এইরকম বিভিন্ন স্পেন, পর্তুগাল, বিভিন্ন জায়গায় কিন্তু জাতীয়তাবাদী জাগরণ ঘটছে এই বিপ্লবের প্রভাবে। যদিও কিন্তু এই বিপ্লব প্যারিসের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই বিপ্লবের ঢেউ, অর্থাৎ এই যে একটা পরিবর্তন ঘটিয়ে ফেললো জনগণ, ফরাসি জনগণ, এই ভাবধারা, জাতীয়তাবাদী ভাবধারা, তাদের মধ্যে যে বিপ্লবের মাধ্যমে তারা যে পরিবর্তন করলো, এই ঘটনাটার এর প্রভাব পড়লো ইউরোপের বিভিন্ন জায়গায়। সেখানেও তারা কিন্তু তাদের জাতীয়তাবাদী জাগরণ ঘটলো এবং তারাও কিন্তু বিদেশি শাসন থেকে মুক্ত হওয়ার চেষ্টা সেখানে শুরু হলো। এই বিপ্লবকে আর আমরা এই বিপ্লব সম্পর্কে আর কি বলতে পারি যে এই বিপ্লব কিন্তু 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের পথ প্রশস্ত করেছিল, বা এই ফেব্রুয়ারি বিপ্লবের প্রস্তুতি পর্ব ছিল এই বিপ্লব। আর একটা কথা যেটা লাস্ট, সেটা হচ্ছে যে সেই সময় মেটার্নিক যে সমগ্র ইউরোপে তার প্রাধান্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রাধান্য যে প্রতিষ্ঠা হয়েছে তাকে আঘাতপ্রাপ্ত হয়েছিল এই বিপ্লবের ফলে। তাহলে এইটুকুই হচ্ছে জুলাই বিপ্লব। পরবর্তী সময় আবার আলোচনা করব।